ফ্রেন্ডস চলে এলাম, সব হয়ে গেল মায়ের একদম সব কিছু এক্সরে তো টাইম লাগলো। তো করে রিপোর্টটা দেবে 2.5 ঘন্টা পর, মোটামুটি বললো কটায় আমার 2:30টার পর। তোমাদের 3:15 ট্রেন আমাদের। আমরা ঠিক আছে, তাহলে আমরা একটু লাঞ্চ করে আসি। তো আজকে যেহেতু স্যাটারডে, একদম ভেজ ডে, সেই জন্য এনি টাইমে এলাম বর্ধমানে। এখানে যখন আমরা কলেজ লাইফ থেকে যখনই এখানে আসি, এখানে ধোসা, ইডলি, সাম্বার এই সমস্তগুলো খাই। তো ধোসাটা নেবো না, কারণ পেঁয়াজ থেকে অনেক সময়। তো ইডলি আর দই বড়াটা অর্ডার করলাম মা আর আমি। চলো খেয়ে নিই, পরে তারা দেখা হচ্ছে। ঠিক আছে, কিছু বলবে মা? খুব ভালো লাগছে সেই, আর এগুলি ভালো লাগে খেতে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। আর ব্লগটা কিন্তু স্টার্ট হয়ে গেল নতুন করে। ঠিক আছে, টাটা। এই যে দেখো 2 প্লেট ইডলি নিলাম। যা বড় বড় সাইজ আছে না ইডলি, এই জন্যই পেট ভরে যাবে। আর 1 প্লেট দই বড়া অর্ডার করেছি, ব্যাস। আরে বেশি খেতেও পারে রে, এতেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ভারী কত বড় বড় দেখো ইডলিগুলো। হ্যাঁ, স্টার্ট করে দিলাম। আমাদের সুগারের পেশেন্টের জন্য, মা আমি দুদিনের সুগারের পেশেন্ট, তো তার জন্য ইডলি বেস্ট। আলুর কোনো ঝামেলা থাকবে না, নিশ্চিন্তে খেতে পারবো, তাই না? আমরা সুগার জন্য প্যানিক করি না, মোটামুটি মেনে চলি, অসুবিধা হয় না, ওই চলছে। হ্যাঁ সত্যি করেই তাই, খাবার ঠিক হয়ে যায়। আর দারুণ বানায় এটা। রেস্টুরেন্টে এমন কিছু আহামরি ঝাঁ চকচকে নয়, বরাবরই যবে থেকে আমরা এসেছি, কিন্তু দারুণ দারুণ চলতি। হ্যাঁ, আর চলতি ভীষণ, মানে একদমই ফ্রেশ পুরো। চলো এসে গেছে, দেখো দই বড়া। এই যে দই বড়া দিয়ে গেছে। বাবা কি বড় বড় সাইজ গো, দুজনের একদম দারুণ। ঠিকই আছে, চলো তাহলে খেয়ে নিই। বর্ধমানবাসী তোমরা তো জানো এনি টাইমের কথা, সেটা বলতে হবে না। দারুণ সত্যি, তাই স্বাদ একই রকম আছে, আগেও যা খেয়েছি এক্স্যাক্টলি তাই। তো লাঞ্চটা করে নিই, একদম হালকা ফুলকা গরমে একদম পারফেক্ট লাঞ্চ। আর ছোলার ডালের যে চাটনিটা, সেটা মানে একদম দেখো ঠান্ডা পুরো, একবার কি ভালো লাগছে বলো। না না না, আসছি পরে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়ি বর্ধমান থেকে। তো এসেই দেখছি টুম্পার পার্সেলটা এসে গেছে। তো চলো পার্সেলটা দেখে নাও, কি কি আমি দিয়েছিলাম। দুটো তো তোমরা দেখে নিলে, ফিতে বাঁধা। আর দুটো ওই আজকে যে ভিডিওটা গেল, মানে এবার এই ভিডিওর আগের ভিডিও যেটা গেল, প্রথমেই যেটা নুডলস টাইপের দেখলে ওই রকম। তবে কি কি এসেছে সেটা দেখা যাক, চলো। তো এই দেখো যথারীতি আমার ছেলে ওপেন করছে। এটা পোস্ট অফিস থেকে দিয়ে যায়। এবার আমার বাবার চেনা, তো বাবার বাড়িতেই দিয়ে গেছিলো, আর ছেলে ছিল ওখানে, দিয়ে নিয়ে চলে এসেছে। এই যে এটা হচ্ছে নাইটি, মিডল স্টাফ নাইটি, গরমের পরার জন্য। আচ্ছা এটা একটা, আর দেখো আর এই একটা, এটা তো আমার সব থেকে ফেভারিট। কেমন হয়েছে বলবে, ঠিক আছে? কাপড়গুলো না টুম্পার দারুণ, আর এত সেলাই ভালো, সব থেকে বড় কথা। আর দাম অনুযায়ী জিনিস মারাত্মক ভালো, মারাত্মক। মানে আমি সত্যি আমি ইউজ করছি, তো আমি তো দেখছি মানে খুবই ভালো। তার জন্য নাইটি পরে এত আরাম পাই, আর এতটুকু ছোট হয় না, জানো তো। তো চলো দেখে নিলে কেমন হয়েছে বলবে। একটা হচ্ছে টমেটো রেড, আর একটা হচ্ছে ব্লাড রেড, বুঝেছ? ওকে, ঠিক আছে না? চলো পরে আসছি, টাটা। ফ্রেন্ডস দেখো, চিনতে পারছো এটা কি করেছি? দেখি কেমন গেস করতে পারো তোমরা, গেস করে বলো তো কি করেছি এটা আমি। এটা হলো সানডের তোমার ব্রেকফাস্ট, কারণ আমি ওষুধ খাবো বলেই দেওয়া, সাসপেন্স রাখলাম না। এটা হচ্ছে লেফট ওভার রাইস ছিল, তো সেই রাইসটা দিয়ে, আর ছিল তোমার পনির পোস্ত, মানে পনির পোস্ত যেটা করেছিলাম ক্যাপসিকাম দিয়ে, সেটা দিয়ে আমি কি করলাম, একটু ভাতটা পনির ফ্রাইড রাইস বানিয়ে নিলাম।
ঠিক আছে, কারণ গতকাল তোমার স্যাটারডে গেছে, খাবো না ভেজ ডে যেহেতু, কারণ পনির পোস্তরে একটু পেঁয়াজ দেওয়া ছিল। ওকে, আর আরেকটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে আমি নিজের মতো করে নিলাম। খুব অসম হয় খেতে, খুব ভালো লাগে। কে কে আমার মতো খাওয়া একটু বলো তো, ঠিক আছে? এই দেখো, দেখে নাও। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে। হাই ফ্রেন্ডস, চান করে চলে এসেছি, স্নান টান করে পুজো করলাম, ছেলেকে খেতে দিলাম, ছেলে একটু বাজার করে এনে দিল। তো আজকের বাজারে আছে তোমার মানে লাঞ্চে আছে আজকে চিকেন, যথারীতি সানডে বলে মা চিকেনই খাবো। আর মাছ ও কোথাও কিনতে পারে না, আর একটু মাছের বাজারটা দূরে, আর আমি হেঁটে হেঁটে রোদের মধ্যে যেতে পারছি না। পাপা আসবে তখন এসে আবার দিয়ে যাবে কিনে। আর তার সঙ্গে আছে কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই দেখো খেরো, ওটা দুটো রেছিলাম বললাম না, একটা ডাল দিয়ে করেছি আর আজকে করব মুসুর ডাল দিয়ে। তো মুসুর ডাল দিয়ে বড়া করে সেটা করব। তো এই দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর চাল তো ভিজিয়ে রেখেছি, আর আমি একটু রুটি করব, এই যে আটাও মেখে রেখেছি। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের লাঞ্চ আজকে হয়ে যাবে। পরের আমার হাজব্যান্ড জয়েন করবে এসে। ওকে, চলো তাহলে করে নিই। ফ্রেন্ডস দেখো কি কচি, দেখতে পাচ্ছ? আগেরটার থেকেও এটা একেবারে ফুল কচি। তো এটা ডুমো ডুমো করে কেটে নেবো, আর আলু দেব না। তো খাবো যেহেতু, আমি আলু দেব না সেই জন্য। তো আলু ছাড়া ডালের বড়া দিয়ে করব। এই দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি খেরো, আর আদা বাটা দিয়ে বা আদা ক্রাশ করে দিতে পারি। এই যে মটারে ক্রাশ করব, এই যে আদাটা কেটে রেখে দিয়েছি। আর তোমার গরম জল হচ্ছে, এই যে গরম জল হচ্ছে, চিকেনটা ধোবো। বেসিনে চিকেনটা রাখা আছে, এবার ধুয়ে নেবো ভালো করে। এই দেখো আদা লঙ্কাটা প্রথমে বেটে নিই ওই খেরোর জন্য, তারপরে তোমার মসুর ডালটা বাটবো। ঠিক আছে, এই দেখো মসুর ডাল বেটে নিলাম, দেখতে পাচ্ছ? এবার এটা বড়া করে নেব। ছোট ছোট করে আলু একটু কেটে একটু ভাপিয়ে দেবো খেরোর সঙ্গে, বুঝলে? নাহলে কি বলো তো, তোমার মাখা মাখা হবে না। তো অল্পই দিয়েছি, একটা আলুই দিয়েছি, ছোট ছোট করে কেটেছি। আর এই খেরোটা কি করেছি, নুন দিয়ে জলটা বের করে নিয়েছি, নুন দিয়ে চটকে রেখেছি, জলটা বেরিয়ে যাবে, বুঝেছো? নাহলে প্রচুর জল বেরোয় এটা, আমার শাশুড়ি মাও করে এরকম। তো নুন দিয়ে জলটা বের করে নিতে হয়। চলো এটা ভাপিয়ে নিই, ভাপিয়ে নিয়ে ফেলে দিয়ে তারপরে ডালের বড়া ভেজে রান্না করি, কীভাবে করি দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? একবারই একটা খোলাতেই হয়ে যাবে, দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে তুলে রাখি। আর আমি আলু দিয়েছি, আলু পেঁপেও দেওয়া যায় এর সঙ্গে, জানো তো, খেরো এই তরকারিটা ডালের বড়ার সাথে। তো আমার যেহেতু পেঁপে নেই সেই জন্য আমি ছোটো ছোটো করে আলু একটু দিলাম। তোমরা পেঁপেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে মাখা মাখা হবে তরকারিটা। আর দেখবে সেরকম জল বেরিয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? নুন দেওয়ার পরে কিনা জল বেরিয়েছে, দেখো। এটা ছেঁকে এবার রান্না করবো। এই দেখো ফ্রেন্ডস, ডালের বড়া তুলে রেখেছি ভেজে। ওই ভাজা তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিই। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে তোমার খেরোটাও জল চিপে ভেজে নেবো, নিয়ে তারপর মশলা মেশাবো। আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট দেবো, আর ধনে দেবো, হলুদ তো আছেই। ঠিক আছে, তো আমি জিরেটা দেবো না, আমি ধনে দেবো। এই দেখো খেরোটা অ্যাড করে দিলাম, আর ওটা একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিই। ঠিক আছে, ছোটো ছোটো করে কেটেছি, আর যেহেতু কচি সেই জন্য আমি আর বীজ মানে বার করার বা ফেলে যাওয়ার কোনো ব্যাপারই নেই। একটু পাকা হলে বীজগুলো বের করতে হয়। তো চলো করে নিই, ভেজে নিই এটা। এই দেখো ধনের গুঁড়োর একটু আদা বাটা দিলাম, দিয়ে এবার কষিয়ে নিই। আর পরে একটু আমাকে হোমমেড ভাজা মশলা আছে, সেই মশলা অল্প একটু দিয়ে নেবো। ঠিক আছে, যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, অ্যারোমা অ্যারোমা। তো চলো, এই দেখো হোমমেড ভাজা মশলা দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে নেবো।
আর নুন মিষ্টি তোমাদের পছন্দ মতো দেবে, স্বাদ মতো দেবে। ঝোলটা আন্দাজ মতো দেবে, তার কারণ যে ডালের বড়াটা আছে টেনে নেবে, সেইভাবে ঝোলটা দেবে। ওকে, তারপর ঝোল ফুটে উঠেছে, এইবার তোমার ডালের বড়াগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ওকে, চলো ফ্রেন্ডস, ঢাকা খুলে দিয়েছি। এই দেখো মাখা মাখা হয়ে গেছে। এবার এটাও ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। এটা সমেত এবার ঢেলে নিই। আমাদের বড়া দিয়ে খেরো আলুর তরকারি রেডি। ঠিক আছে, এরপর চাপাবো চিকেন। এই দেখো চিকেনের পেঁয়াজ আমার চপ করা হয়ে গেছে, এবার করে নিই। দেখো ফ্রেন্ডস, মশলা কষা হচ্ছে, মশলা কষা, চিকেনের মশলা কষা হচ্ছে। ঠিক আছে, তো হালকা পাতলা করেই করছি, আলু ছাড়া। ওকে, অল্প একটু আলু তো ফেরোতে দেওয়া আছে, তার জন্য এটা তো আলু দেবো না। এরকম মশলা ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, একটু হোক। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম। তো সোমবার পড়ে গেছে, ব্লগটা তো কন্টিনিউ হচ্ছে। বাচ্চারা স্কুলে আসা শুরু করে দিয়েছে, কিন্তু এত মারাত্মক গরম, মানে যা তো অবস্থা চলছে বাইরে, তার জন্য মর্নিংয়ের একটা অর্ডার এসছে। আগামীকাল থেকে হবে, মানে 11ই জুন থেকে স্টার্ট হবে। তো দেখা যাক কি হয়। রে বাপরে বাপ, পারা যাচ্ছে না। রে ঘরটা পর্যন্ত ঠান্ডা হচ্ছে না, এমন অবস্থা। রে বাপরে, মানে এসিগুলো হচ্ছে কাজই করছে না, এত গরম, মানে সহ্য করা যাচ্ছে না একদম অবস্থা। তো তোমাদের সব কীরকম আছো একটু বলো। কবে যে বর্ষা আসবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, মানে গরমের মধ্যে মাথা ঘুরছে। আর আমার ছেলেরও স্কুল খুলে গেল, এখন ওদের যে কি হচ্ছে জানি না। এখন তো যেতে হবে। তারপর তো আবার ওদের পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে। তোমার হচ্ছে PA1, হ্যাঁ, পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 1টা স্টার্ট হবে ওদের। ওদের প্রতিবারই সামার ভ্যাকেশনের পর হয় এটা, বুঝেছো। আর বর এসেছে, ও আছে, সরি, কিচ্ছু ভালো লাগছে না খেতে, মানে মনে হচ্ছে গা গোলাচ্ছে, বই পাচ্ছে, কেমন যেন হচ্ছে, মানে অস্বস্তি লাগছে একটা যেন। শুধু খাই যাবে জল খাই, ঠান্ডা ঠান্ডা জল খাই, দই ঘোল এই সমস্ত খেতে ইচ্ছা করছে। তো চলো পরে আসছি, আর ভালো লাগছে না কথা বলতে। এই দেখো একটা এসে গেছে পার্সেল, এটা একটা শাড়ির পার্সেল। এই শাড়িটা এত পছন্দ। আমাদের এখানে মেমারিতে একটা বুটিক আছে, মানে দুই বোন করে ওরা, তো ভালো। দেখো দুই বোন করে সৃষ্টি, এখান থেকে মেমারিরই দুই বোন আর কি, ওরা খুব ভালো কাপড়ের বিজনেস করে। তো অরিজিনাল একদম মঙ্গলগিরি কলমকারি এটা, মানে এখানকার বাংলার কলমকারিটা নয় এটা, জানো তো। এত ভালো শাড়িটা, মঙ্গলগিরি কলমকারি। এটা হয়েছে, ব্লাউজ পিস আছে, এই যে দেখি বুঝতে পারবে কেমন হয়েছে, বলবে। কি নরম শাড়িটা, একটা পাড়ও আছে। ঠিক আছে, আমার তো খুব পছন্দের। কেমন হয়েছে বলবে কেমন। এই দেখো ইভিনিং টি নিয়ে চলে এসেছি, 2 কাপ, বুঝতেই পারছো। একজন এই যে দেখাচ্ছে না, মুখ চোখ শুষ্ক হয়ে আছে, বললাম আমি আসবো না এখন ভিডিওতে। আমি ঠিক আছে, নো প্রবলেম, আমি চলে এলাম, থাকলেই হলো। কি হলো, এদিকে এসে দেখো, অসুবিধা হচ্ছে না। তো চাটা খাওয়া যাক। ওকে, একটু বিকালে মার বাড়ি যাবে তো নাকি, টুকটাক একটু হালকা কেনাকাটা করারও কিছু আছে, কারণ 11 তারিখ থেকে মর্নিং স্কুল হবে। সেই আবার ছেলে স্কুল খুলে গেছে, আমাকে সব আগের দিন রাতে গুছিয়ে যেতে হবে, তাই না। সব কিছু গুছিয়ে, এটা তো আমার বহুদিন থেকে হয়ে আসছে, মানে এরকমইভাবেই চলছে, অভ্যস্ত। সেই জন্য আর টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো সব ব্যবস্থা করে গুছিয়ে সব যে মানে করে তারপর ভোরের দিকে বেরোতে হবে। ওকে, তো চল চাটা খেয়ে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মরি গেলাম গো, মরি গেলাম। উফ বাবা রে বাবা, একবার শুধু সন্ধে দিতে গেছি, জাস্ট মনে হচ্ছে আমাকে কেউ রোস্ট করে দিল,
বুঝতে পারছো কি অবস্থা বাইরেটা চলছে, কি বলবো। মানে সূর্য ডুবে গেছে কিন্তু তার প্রকোপ এখনো তাণ্ডব চলছে, তাণ্ডব পুরো। বলছে নাকি আরও কদিনে বাড়বে। বাড়তে থাকুক, আমরা তো আছি সহ্য করার জন্য, তাই না? ওফ। আচ্ছা, একটা কথা যেটা বলি, ওই মাকে নিয়ে বর্ধমানে গিয়েছিলাম তোমার ওই ইয়েটা করতে, কিডনির যে প্রবলেমটা ডাক্তার সাসপেক্ট করছিলেন সেটার জন্য যে ফটো করতে দেওয়া হয়েছিল। তো মানে ওনারা করছিলেন তো ইয়েটা এক্সরে, তারপরে যখন রিপোর্টটা যখন দিল তখন আমি জিজ্ঞাসা করলাম, এবার এমনি আর কি, তো ডাক্তার যা বলবে বললো না ওনারা নাকি কিডনির কোনো রকম মানে প্রবলেম দেখতে পায়নি। এটা যে কতটা ভালো লাগলো, মানে বলছে হয়তো কিছু ভার্টিব্রাল কলামের হয়তো কিছু প্রবলেম হলেও হতে পারে, সেটা ডাক্তার বলবেন, কিন্তু ওরা যেটা ইয়ে করলো যে না কিডনিতে কোনো প্রবলেম নেই। মানে একটা দারুণ একটা ভার মন থেকে নেমে গেল। বাবাও তো খুব চিন্তা করছিল জানো তো, হাজার হোক জীবনসঙ্গী বলে কথা, বারবার খোঁজ নিচ্ছে। হ্যাঁ, শেষ বয়সে দেখবে মানে ছেলেমেয়েরা তো আছেই, আর স্বামী স্ত্রী দুজনের মানে একটা বন্ডিং আলাদা জায়গায় চলে যায়, মানে একে অপরকে ছাড়া যেন ইয়ে হয় না, এরকম ব্যাপার আর কি, পরিপূরক একে অপরের। তো বাবাকেও জানিয়ে দিলাম, বাবা একটু নিশ্চিন্ত হলো। দিয়ে উনিও তো বয়স হয়েছে ওনার, দিয়ে এবার সেই আর কি। তো সেটা একটা ভালো লাগলো আর কি খবরটা। আর একটা ইউরিন টেস্ট দিয়েছি, ইউরিনটা আবার 3 দিন পর তার রিপোর্ট, মানে শনিবার দিয়ে ইউরিন টেস্ট নিয়ে গেছে, মানে আজকে সন্ধেবেলায় দেবে। সেটা এবার যাই মায়ের কাছে দেখি কি বলছে, সেটা হচ্ছে ব্যাপার, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম, দেখি কি বলে। তারপর তো ডাক্তার দেখানো হবে, সেই খবরটাও তোমাদেরকে দেব। এই হচ্ছে ব্যাপার। মানে এই যে মানে মা বাবা যে মাথার ওপর থাকে না, ছাদের মতো, মানে বট গাছের মতো, এটা যে কতটা মানে আমাদের কাছে একটা নির্ভরের জায়গা, কি বলবো। ঠোকাঠুকি কি হয় না? আমার তো মায়ের সঙ্গে একদম পুরো সাপে নেউলের মতো অবস্থা, জানো তো, মানে মতে মিল হয় না। মা এদিকে তো আমি এদিকে, বুঝতে পেরেছো, ঠোক ঠাক এটা লেগেই থাকে। কিন্তু তা বলে কি অবহেলা করব, বদনাম করে বেড়াবো? সেটা তো শিখিনি না, পারি না, আর এটা শোভনীয় নয়, তাই না? নিজেকেই ছোট করা হয়, এটা হচ্ছে ব্যাপার। তো সেই আর কি। তো দেখো মানে এমনও হয়েছে জানো তো, তোমার আমার হাজব্যান্ডের সামনে এরকম তর্কাতর্কি, মতের মিল হয়নি না, এটা আমার পছন্দের। মা বলছে কেন তুই এরকম এরকম করতে করতে একটু বেশ চড়া গলায় কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বর কিন্তু আমি রাগের মাথায় বলে এসেছি, আর আমি তোমার কাছে কোনোদিন আসবো না, যাও, এই চললাম। দিয়ে মা বলছে হ্যাঁ যা যা যা, দেখা যাবে। জানে তো আমার কদিন পর ঠিক হয়ে যাবে। তো এই যে ব্যাপার কয়েকবার হয়েছে, আর আমার বর বলছে তোমার তো দাঁড়াও, তোমাকে ভালো করে জানি, কদিন পর আবার তুমি কি করব, উপায় নেই। কিন্তু এই এই যে হাজব্যান্ড ওয়াইফের এই যে আমাদের মধ্যে যে বন্ডিংটা, মানে ও তো চাইতে পারতো যে আমার সঙ্গে মা বাবার কাট অফ হয়ে যাক, আমাকে নানা রকম বুঝিয়ে টুঝিয়ে করে, হ্যাঁ, কিন্তু না, কোনো সময়ের জন্য আমাকে কখন এত সাপোর্ট করে না, এবং এত কিছু মানে মানে বললাম, তারপরেও কিন্তু মানে মা বাবাকে সম্মানটা দেয়, সেই মানে সব কিছু। আমার মা তো বলে যে আমার বড় ছেলে, আমার বরকে বলে আমার বড় ছেলে, আমার ভাই আছে কিন্তু তার সাথে বলে বড় ছেলে, বুঝেছো? কম করেছে নাকি? ভাই যখন প্রথম চাকরি পেয়েছিল তোমার জামনগরে, তখন অসুস্থ হয়ে পড়েছিল প্রথম দিকে, ওর কিডনি স্টোন নাকি হয়েছিল, হ্যাঁ কিডনি স্টোন হয়েছিল, এত অসুস্থ হয়ে পড়েছিল মানে আসার ক্ষমতা তার নেই। আমার বর এখান থেকে ফ্লাইটে করে গিয়ে নিয়ে এসেছিল, বুঝতে পেরেছো? তখন আমার বর সার্ভিস করছে, অন্য একটা কোম্পানিতে সার্ভিস করছে, এখন তো নিজের কোম্পানি দিয়ে করছে, তো অন্য কোম্পানিতে তখন সার্ভিস করতো, বুঝতে পেরেছো, জব করতো আর কি। তো সেই জব উপেক্ষা করে সে চলে গেছিল, দিন 20 লেগেছিল সব কিছু ঠিকঠাক করে, মানে ভাইকে সুস্থ করে আবার ফিরিয়ে দিয়ে আসতে। তো তার জন্য ওর চাকরিটা স্যাক করে নেওয়া হয়েছিল, বুঝতে পেরেছ? কিন্তু তাও পরোয়া করেনি। এই হচ্ছে আমার হাজব্যান্ড। সত্যি প্রাউড ফিল করি, মানে এত মানে একটা এমন একজন মানুষকে পেয়েছি না, মানে কি বলবো, মানে মনের দিক থেকে খুব বড়। নিজের মা বাবার প্রতিও কর্তব্য দেখি। এমনও হয়েছে আমার শ্বশুরমশাই সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, তারপর তো তোমার সুস্থ করে যখন বাড়ি নিয়ে এলো তখন ডিসেম্বরে, দিয়ে আমরা 26শে ডিসেম্বর কলকাতা আমরা ট্যুর করেছিলাম। তখন বাচ্চারা ছোটো ছোটো ছিল, চিড়িয়াখানা, মিউজিয়াম, এই সমস্তগুলো ট্যুর করেছিলাম। তো এখান থেকে গাড়ি করেছিলাম, তো মা বাবাও তখন ছিল।
তো গাড়ি করে যখন সব কিছু করে যখন সন্ধ্যের দিকে ফিরলাম, তখন বাবা তখন বাড়িতে চলে এসছে। দিদি আর মা ফোন করেছে যে বাবা প্রচণ্ড টেনশন করছে, আর তখন বাড়িতে কোনো আর কেউ ছিল না, বুঝতে পেরেছো? শুধু ওই ওরাই মহিলারাই বাড়িতে ছিল। বুঝতেই পারছো কি বলতে চাইছে, বেশি ভেঙে বলছি না। মানে এইরকম পরিস্থিতি, মানে কত পরিস্থিতি সামালতে, সেই অবস্থায় তখনই এসেছি আমরা সঙ্গে সঙ্গে রাত 9টার ট্রেন ধরে। আমরা তো চিন্তায় মরে যাচ্ছি, যে আমার তো খুব তখন রাগ হয়ে গেছিলো যে কী গো, অন্তত তুমি রাতটা তুমি এত রাতে তুমি তো প্রায় 2:30-3টার সময় দুর্গাপুর নামবে, এই মধ্যে তোমার কী করে ছাড়ি বলো তো? বলছে আমার বাবা চিন্তা করছে, আমাকে যেতেই হবে। বুঝতে পারছো? আমাকেও মানে বকে দিল তখন। তা না, আমি কিছু বলিনি, আমার তো চিন্তা হয়েছে, যেটা বলছি কি তুমি এত রাতে যাবে, তো এতে দিদি আর মা বারণ করে তুই আসিস না, কিন্তু ছেলে বাবা চিন্তা করছে, টেনশন করছে, কী হবে রাতটা কী করে কাটাবো। বাবা একটু যদি টেনশন করে, সেট বেড়ালে পর থেকেই হয়েছে। তো সেই হচ্ছে আমার হাজব্যান্ড, সেই ছুটেছিল জানো, বাড়ি পৌঁছে 3টে 3:30 নাগাদ পৌঁছেছে, কেউ ছিল না ঘরে, কোনো বেটা ছেলে। এইগুলো মানে কথা প্রসঙ্গে চলে আসে আর কি। দেখছি তো মানুষটাকে, কত বদনাম, কত মানে প্রচুর আমি শুনেছি। আমি কিছু বলতে চাই না এগুলো, মানে যাক এইটুকুই বললাম যে আমার হাজব্যান্ড এরকমই, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘুরে আসি, সন্ধে দেওয়া হয়ে গেল, এবার কালকের জন্য ব্যবস্থা করি। আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, অনেক কথা বলে ফেললাম। আর প্রয়োজনে বসে বসে বলতে হয়, নিন্দুকেরা বলতে থাকো, ঠিক আছে? চলো ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি করে জল খাও, ওকে? আর হালকা পাতলা খাবার খাও, ঠিক আছে? টাটা, লাভ ইউ অল।